নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প অবগুণ্ঠিতা। আজ থাকলো প্রথম পর্ব। শীতের সকাল। রাস্তার ওপাশে কৃষ্ণচূড়ার গাছটা ফুলে ফুলে যেন রক্তরাঙা হয়ে উঠেছে। সুব্রত তার শয়নঘরে একটা আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে ওই দিনকার সংবাদপত্রটা খুলে চোখ বোলাচ্ছিল। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকা একটা গেরুয়া রঙের কাশ্মীরি শাল। পাশেই টিপয়ের ওপরে রক্ষিত নিঃশিশিত চায়ের কাপটা। ভৃত্য এসে একটা চিঠি সামনে ধরে বললে, দারোয়ান চিঠিটা দিলে? চিঠিটা লেটার বক্সে ছিল। সুব্রত হাত বাড়িয়ে চিঠিখানা ভৃত্যের হাত থেকে নিয়ে দেখল আকাশ নীল রঙের একখানা পুরু খাম। চিঠিখানা নাড়াচাড়া করতে করতেই সুব্রত বললে, তুই যা। ভৃত্য ঘর থেকে বের হয়ে গেল। সুব্রত দেখল ঘন ভায়োলেট রঙের কালিতে খামের উপরে পরিষ্কার ইংরেজি হরফে সুব্রতর নাম ঠিকানা লেখা। চিঠিটা নিশ্চয়ই কেউ হাতে করে ডাকবাক্সে ফেলে গেছে। সুব্রত খামটা ছিঁড়ে ফেলল। ভিতরে সাদা কাগজে পরিষ্কার করে ঘন ভায়োলেট কালিতে লেখা বাংলায় একখানা চিঠি। প্রিয় সুব্রত বাবু, বিখ্যাত জুয়েলার ও ব্যাংকার গজেন্দ্র কুমার সরকারকে নিশ্চয়ই চিনবেন, কারণ কলকাতা শহরে তিনি একজন টাকার কুমির বললেও অত্যুক্তি হয় না। বহুদিন হলো তার স্ত্রী মারা গেছেন। তার দুটি ছেলে। বড় গণেন্দ্র সরকার অনেকদিন হলো বাপের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেছেন। কলকাতা মহালক্ষ্মী ব্যাংকের এখন তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অবিবাহিত। ছোট ছেলে সৌরীন্দ্র বিএসসি পাস করে বাপের কাছেই থাকেন ও বাপের ব্যবসা দেখেন। বড় গণেন্দ্রর বয়স প্রায় বছর 40 হবে। ছোট সৌরীন্দ্র 26-27 বৎসরের হবে। সংসারে সৌরীন্দ্র ছাড়াও একটি বোনপো অশোক, মেডিকেল কলেজের 5th ইয়ারের ছাত্র। সংসারে তার আপনার বলতে এক বিধবা মা। গজেন্দ্রের একটিমাত্র ভগিনী, পাবনায় দেশের বাড়িতে থাকেন। অশোক গজেন্দ্রের অত্যন্ত প্রিয়। বোনপো অশোক ছাড়াও গজেন্দ্রের আরেকটি পোষ্য আছে, সে হচ্ছে বিনয়েন্দ্র, গজেন্দ্রর বইমাত্রেও ভাই। বিনয়েন্দ্রের একটি পা, বাম পা, জন্মাবধি একটু খোঁড়া। অত্যন্ত নিরীহ শান্তশিষ্ট। বিএসসি পাস করে মেডিকেল কলেজে ঢুকেছিল, কিন্তু সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে। পড়া ছেড়ে বছর 3 হলো নিষ্ক্রিয় হয়ে বাড়িতেই বসে আর্টের চর্চা করেন। বিনয়েন্দ্রের যখন 9 বৎসর বয়স, তখন হঠাৎ বিসূচিকা রোগে একদিনেই 2 ঘন্টার আগে পিছে গজেন্দ্রের পিতা ও বিমাতা মারা যান। ওই গজেন্দ্রবাবুকেই আজ সকালে হঠাৎ তার শয়নঘরের সংলগ্ন লাইব্রেরি ঘরে মৃত অবস্থায় চেয়ারের উপর বসে আছেন দেখা গেছে। আমার মনে হয় ওর মৃত্যুর সঙ্গে কোনো রহস্য জড়িয়ে আছে, অর্থাৎ মৃত্যু তার স্বাভাবিক নয়, তাকে কেউ খুন করেছে বলে আমার ধারণা। আপনি যদি হত্যাকারীকে ধরিয়ে দিতে পারেন তবে অত্যন্ত কৃতজ্ঞ হব। নমস্কার। ইতি সরকার বাড়ির জনৈক বন্ধু। চিঠিখানা আগাগোড়া এক নিঃশ্বাসে পড়ে ফেলল সুব্রত। সুব্রত যেন একটু আশ্চর্যই হয়, কে এমন চিঠি লিখতে পারে? ব্যাপারটা কি সত্যি? চিঠিখানা আরো একবার আগাগোড়া পড়ে ফেলল সে। তারপর কৌচ থেকে উঠে ঘরের কোণে রক্ষিত টেলিফোনের কাছে গিয়ে দেওয়ালের গায়ে লোহার হুকে টাঙানো টেলিফোন গাইডটা হাতে নিয়ে দ্রুত পাতা উল্টাতে লাগলো।
সহজেই ও ব্যাংকার ও জুয়েলার মিস্টার গজেন্দ্র সরকারের ফোন নাম্বারটা খুঁজে পেল। ডায়ালটা ঘুরিয়ে ওই নাম্বারটা লাগাতেই ওপাশ থেকে কিছুক্ষণের মধ্যে জবাব এলো। হ্যালো, এটা কি জুয়েলার ব্যাংকার গজেন সরকারের বাড়ি? সুব্রত প্রশ্ন করলে। হ্যাঁ, কে আপনি? সুপার সুব্রত রায়, বাড়ি থেকে কথা বলছি। আপনি কে? কে মিস্টার রায়? আমি তালুকদার। কে, মফিজউদ্দিন? হ্যাঁ, আপনি শুনেছেন নাকি কিছু? হঠাৎ আজ সকালে মিস্টার সরকারকে তার... আমি জানি, এক্ষুনি আমি যাচ্ছি। সুব্রত তালুকদারকে আর কোনো জবাব দেবার অবকাশ মাত্র না দিয়ে ফোনটা নামিয়ে রেখে ক্ষিপ্র হস্তে বেশভূষা করে নিয়ে সোজা নিচে এসে গ্যারেজ থেকে গাড়িটা বের করে স্টার্ট দিল। গাড়ি বড় রাস্তায় এসে পড়ল। মাঘের মাঝামাঝি, শীতের সকালবেলা প্রায় 9:30 হবে। আমহার্স্ট স্ট্রিটের মোড়ে বসন্ত কেবিনে চা শিবদের প্রচণ্ড ভিড়। সোমবার রেস্টুরেন্টের রেডিও সেটে পঙ্কজ মল্লিকের রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। শীতের হাওয়ায় লাগলো নাচুন আমলকির ওই ডালে ডালে। ট্রামের বাসে এর মধ্যেই অফিসমুখ বাবুদের ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। মিস্টার সরকারের বাড়ি আপার সার্কুলার রোডে মানিকতলা বাজারের কাছাকাছি। মিনিট 15-এর মধ্যেই সুব্রত মিস্টার সরকারের আধুনিক কেতায় নির্মিত প্রাসাদোপম অট্টালিকার গেটের মধ্যে এসে গাড়ি নিয়ে প্রবেশ করল। লোহার গেট, একপাশে শ্বেতপাথরের ফলকে লেখা মর্মরাবাস, পাশে পিতলের প্লেটে লেখা মিস্টার জি সরকার। গেটের সামনেই দারোয়ানের পাশে একজন লাল পাগড়ি মোতায়েন ছিল। সুব্রতকে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে দেখে সেলাম দিল এবং পথ ছেড়ে সরে দাঁড়ালো। সুব্রত একেবারে বরাবর গাড়ি বারান্দার নিচে এসে গাড়ির ব্রেক কষল। গাড়ি থেকে নামতেই সামনে দরজার গোড়ায় আরো দুজন লাল পাগড়ি দুজনেই সুব্রতকে বেশ ভালোভাবেই চিনত। সেলাম ঠুকে তারাও পথ ছেড়ে সরে দাঁড়ালো। সুব্রত গিয়ে সামনের ঝুলন্ত দামি পর্দাটা সরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। প্রশস্ত একটি হল ঘর, মেঝেতে পুরু দামি কার্পেট বিছানো, দামি দামি কোচ ও সোফায় ঘরখানি অতি আধুনিক কেতাই সুসজ্জিত। দেয়ালে দেয়ালে দামি দামি বড় বড় অয়েল পেন্টিং ঝুলছে। ঘরের 4 কোণে স্ট্যান্ডের ওপরে জয়পুরি পিতলের টবে পাম ট্রি। ঘরটা খালি। সুব্রত ইতস্তত তাকাতে লাগলো। কি করবে এখন সে? কোন পথে যাবে এবার? এমন সময় হঠাৎ সামনের একটা পর্দা তুলে 26-27 বৎসরের একটি অতি সুদর্শন যুবক ঘরের মধ্যে এসে প্রবেশ করল। বড় বড় দুটি হরিণের মতো গভীর কালো ছলছল চোখ। চোখের দৃষ্টিতে ফুটে উঠেছে যেন গভীর এক আকুলতা। এক মাথা কোকড়া কোকড়া চুল, বিশ্বস্ত এলোমেলো, টিকালো নাসা, পরনের দামি শান্তিপুরি ধুতি, গায়ে গরম পাঞ্জাবি। ভদ্রলোক হঠাৎ ঘরের মধ্যে সুব্রতকে দেখে থেমে গিয়ে আবার সুব্রতর দিকে এগিয়ে এলেন। সুব্রত স্পষ্টই লক্ষ্য করলো এবার ভদ্রলোক বাঁ পাটা যেন একটু টেনে টেনে চলছেন। সুব্রতর আজ সকালে পাওয়া চিঠিটার কথা মনে পড়ে গেল। সুব্রতই প্রথমে প্রশ্ন করল, আপনি বোধহয় এই বাড়িরই কেউ হবেন নিশ্চয়ই? হ্যাঁ। আপনার নামটা জিজ্ঞাসা করতে পারি কি? বিনয়েন্দ্র সরকার। গজেনবাবুর বইমাত্রেও ভাই, তাই না? হ্যাঁ। কথাটা বলেই ভদ্রলোক যেন রীতিমতো বিস্ময়ের সঙ্গেই কয়েকটা মুহূর্ত সুব্রতর দিকে তার ডাগর চোখের নীরব দৃষ্টি নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে কোনো মতে একটা ঢোক গিলে বললেন, কিন্তু আপনাকে তো... সুব্রত স্মিতভাবে বললে, চিনবেন না, আমার নাম সুব্রত রায়। সিআইডি ইন্সপেক্টর মিস্টার তালুকদার এখানে আছেন? আপনি পুলিশের লোক? হ্যাঁ। উপরে তারা সব আছেন, চলুন। মৃতদেহ কোথায়? উপরে লাইব্রেরি ঘরে। আমাকে ঘরটা একটু দেখিয়ে দিতে পারেন? হ্যাঁ, চলুন।
বিনয়েন্দ্রবাবুর পিছনে পিছনেই সুব্রত অগ্রসর হলো। হলঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে ওরা একটা লম্বা টানা বারান্দায় এসে পড়ল। বারান্দার শেষ সীমান্তে দোতলায় ও তিনতলায় ওঠবার সিঁড়ি। সিঁড়িটা আগাগোড়া মার্বেল ও পাথরের তৈরি। প্রশস্ত সিঁড়ি বেয়ে ওপরে দোতলায় এলো ওরা। দোতলায়ও একতলার অনুরূপ একটি টানা বারান্দা। বারান্দা রেলিংয়ের গা ঘেঁষে পিতলের টবে নানা প্রকারের পাতাবাহার, পাম ট্রি ও সিজন ফ্লাওয়ারের বিচিত্র সমাবেশ। বারান্দার শেষ প্রান্তে একটা ঘরের পর্দা তুলে বিনয়েন্দ্র বললেন, এই ঘরে। সুব্রত ঘরের মধ্যে এসে প্রবেশ করল। ঘরের মধ্যে ওই সময় কেউ ছিল না। আকারে ঘরখানি বেশ প্রশস্ত। মেঝেতে দামি পুরু কার্পেট বিছানা। ঘরের মধ্যে চারপাশের দেওয়ালের কোল ঘেঁষে সার সার কাচের আলমারি। প্রত্যেকটি আলমারির মধ্যে থাকে থাকে সব বই সাজানো। ঘরের মধ্যে দু তিনখানি দামি গদিয়াটা সোফা ও কাউচ, খান দুই ছোট টেবিল। ঘরের এক কোণে একটি ভেনাসের প্রতিমূর্তি। প্রতিমূর্তির ঠিক নিচেই একটি সুবৃহৎ দামি ঘড়ি। দুটো বেজে বন্ধ হয়ে গেছে। ঘরের চার দেওয়ালে চারটি অয়েল পেন্টিং। হঠাৎ সুব্রতর নজরে পড়ল ঘরের দক্ষিণ কোণে, যেখানে বোধহয় তো পাশের ঘরের দরজার পর্দা ঝুলছে, তারই সামনে ছোট একটি টেবিল। টেবিলের উপরে একখানা মোটা বই খোলা। টেবিলের সামনেই একটা আরামকেদারায় হেলান দিয়ে বসে আছেন এক বৃদ্ধ। বিনয়েন্দ্র বললে, ওই যে। সুব্রত এগিয়ে যায়। বৃদ্ধ মারা গেছেন কে বলবে, যেন চোখ বুজে বসে আছেন। কি ধীর সৌম্য শান্ত বৃদ্ধের চেহারা। শ্বেতশুভ্র চুলগুলি বিশ্বস্ত এলোমেলো, দাড়িগোঁফ নিখুঁতভাবে কামানো, পরিধানের দামি পায়জামা ও শালের পাঞ্জাবি, নিমিলিত দুটি আঁখি। বাহাতটা আরামকেদারার হাতলের ওপর দিয়ে নিচের দিকে ঝুলছে, ডান হাতটি কোলের ওপরে। নিস্তব্ধ ঘরের মধ্যে যেন মৃত্যু এসে নিঃশব্দে আসন পেতেছে তার। ওই সময় সামনের পর্দা তুলে তালুকদার এসে লাইব্রেরি ঘরে প্রবেশ করলেন। এই যে সুব্রতবাবু এসে গেছেন। সুব্রত তালুকদারের দিকে মুখ তুলে তাকালো। মৃতদেহ দেখলেন? ঠিক যেন ঘুমিয়ে আছেন, কোথাও এতটুকু স্ট্রাগলের চিহ্ন পর্যন্ত নেই। সুব্রত মৃদু স্বরে প্রশ্ন করলে, ডক্টর আহমেদকে খবর দিয়েছেন তালুকদার? এখানে আসবার আগেই। এক্ষুনি হয়তো তিনি এসে পড়বেন। কিন্তু আপনি সংবাদ পেলেন কি করে? সুব্রত সংক্ষেপে চিঠি প্রাপ্তির কথা খুলে বলল। তারপর আবার প্রশ্ন করলে, মৃত্যুর কারণ কিছু পেয়েছেন তালুকদার? না, মৃতদেহ আমি স্পর্শ করিনি, তবে বাইরে থেকে যতটুকু সম্ভব পরীক্ষা করে দেখেছি। কোনো আঘাতের চিহ্নই চোখে পড়েনি। মনে হচ্ছে হয়তো কেসটা সুইসাইড হতে পারে। সুব্রত কোনো জবাব না দিয়ে মৃতদেহের দিকে এগিয়ে গেল। মৃত সরকারের পাঞ্জাবির বোতামগুলি খোলা। পাঞ্জাবির বুকের বাদিককার অংশ বাদিকে ঝুলে পড়েছে। সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে ঝুঁকে পড়ে মৃতদেহ পরীক্ষা করতে লাগলো। হঠাৎ দেখতে দেখতে নজরে পড়ে মৃতদেহের বুকে ছোট্ট একটি রক্তবিন্দু শুকিয়ে কালো হয়ে যেন জমাট বেঁধে আছে। আরো নজরে পড়ল মৃতের নাকের ওপরে ছোট ছোট দুটি কিসের দাগ। সুব্রত একটু নিচু হয়ে পরীক্ষা করতে লাগলো। হঠাৎ যেন একটা মিষ্টি গন্ধ পায় সুব্রত। মৃতের মুখ থেকেও ও গন্ধটা পাওয়া যায়। সুব্রত আঙুলের নখ দিয়ে বুকের রক্তবিন্দু তুলে ফেলতেই দেখতে পেল একটা সুসগ্র পরিমাণ ছিদ্র। মিষ্টি গন্ধটা কিসের হতে পারে? হঠাৎ মনে হয় সুব্রতর, ক্লোরোফর্মের গন্ধ নয় তো? ক্লোরোফর্মের সাহায্যে অজ্ঞান করে তীক্ষ্ণ সূচের মতো কোনো অস্ত্রের সাহায্যে একেবারে হৃৎপিণ্ডকে বিদ্ধ করে মৃত্যু ঘটানো হয়নি তো? ওই সময় পুলিশ সার্জন ডক্টর আহমেদ এসে ঘরে প্রবেশ করলেন। গুড মর্নিং মিস্টার রায়, মিস্টার তালুকদার। গুড মর্নিং, গুড মর্নিং, ওরাও প্রত্যুত্তরে বললেন। মৃতদেহ কোথায়? ডক্টর আহমেদ প্রশ্ন করলেন। ওই যে দেখুন, বলে সুব্রত আঙুল তুলে দেখালো। ডক্টর আহমেদ সুব্রতর নির্দেশ মতো মৃতদেহের দিকে এগিয়ে গেলেন। ডক্টর আহমেদের পরীক্ষা হয়ে গেলে সুব্রত ডক্টর আহমেদের দিকে তাকিয়ে প্রশ্ন করে,
মিস্টার সরকার কতক্ষণ মারা গেছেন বলে আপনার মনে হয় ডক্টর আহমেদ? রাইগার মর্টিস বেশ ভালো করেই হয়েছে। মনে হয় রাত্রি 9:30 থেকে 1:30টার মধ্যে কোনো এক সময় মারা গেছে, কোনো বিষের ক্রিয়ায়। কারণ মৃতদেহের বাঁদিককার ফিফথ ইন্টারকস্টাল স্পেসে মেমারি লাইন থেকে একটু ল্যাটারালি ও বিলোতে পাংচার উন্ড দেখা যাচ্ছে। সুব্রত বলে, হ্যাঁ। ডক্টর আহমেদ বলেন, তাই আমার মনে হচ্ছে ওই উন্ড কোনো নিডল জাতীয় ইনস্ট্রুমেন্টের সাহায্যে হয়ে থাকবে। তালুকদার বলেন, স্পষ্ট করে আর একটু বলুন ডক্টর আহমেদ। মনে হচ্ছে কোনো বিষ নিডলের সাহায্যে একেবারে হার্টে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে ওর মৃত্যু ঘটানো হয়েছে। ওসব ময়নাতদন্তে সবই প্রকাশ পাবে। ইউ মিন? ঠিক তাই। এটা সুইসাইড বলে মনে হয় না তালুকদার সাহেব। খুব সম্ভব বা কেস অফ হোমিসাইড, হত্যা, মার্ডার। আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, তাছাড়া কি? ওই সময় সুব্রত কথা বলে, মৃত ব্যক্তির নাকের ডগায় 2-3টে ইয়েলো স্পটসও আছে। মৃত ব্যক্তির নাকের কাছে নাক দিয়ে শুকে দেখুন, ক্লোরোফর্মের গন্ধ পাওয়া যাবে। তাই নাকি? দেখি। ডক্টর আহমেদ সুব্রতর কথা মতো মৃত ব্যক্তির নাক পরীক্ষা করে ও শুকে দেখলেন। ইয়েস, ইউ আর রাইট, ওটা ক্লোরোফর্মেরই দাগ। আমারও মনে হয় ডাক্তার যে আগে ক্লোরোফর্ম করা হয়েছিল, পরে কোনো হাইপোডার্মিক নিডল জাতীয় বস্তুর সাহায্যে হার্টকে পাংচার করতেই শকে মৃত্যু হয়েছে। ডক্টর আহমেদ বললে, না, তা হতে পারে না। ক্লোরোফর্ম দিলে শক হবে কেন? হবে না বুঝি? না, কোনো বিষ প্রয়োগে বলেই মনে হয়। মৃতদেহ তাহলে ময়নাতদন্তের জন্য পাঠাবার ব্যবস্থা করি। তালুকদার অতঃপর জিজ্ঞাসা করলেন, করুন। আমি তাহলে চলি। নমস্কার। নমস্কার। ডক্টর আহমেদ ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। সুব্রত তালুকদারের মুখের দিকে তাকিয়ে এবারে বললে, এখানকার সকলের জবানবন্দি নিয়েছেন? কে কে এখন বাড়িতে আছেন? না, জবানবন্দি নিইনি এখনো। মিস্টার সরকারের বড় ছেলে গণেন্দ্রবাবুকে সংবাদ পাঠানো হয়েছে, এক্ষুনি হয়তো আসবেন তিনি। একমাত্র তিনি ছাড়া ছোট ছেলে সৌরীন্দ্র, ভাগ্নে অশোক, ছোট ভাই বিনয়েন্দ্র সকলেই আছেন। মিস্টার সরকারের সেক্রেটারি অনিমেষবাবুও আছেন। বাড়ির চাকর-বাকরের মধ্যে মিস্টার সরকারের বহুদিনকার পুরাতন ভৃত্য গোপাল ও ঠাকুহরি, ঠাকুর রামস্বরূপ, সোফার কিষণ সিং, দারোয়ান রণবাহাদুর থাপা, মালি হরি সকলেই আছে। বেশ, আগে একবার চলুন মিস্টার সরকারের শয়নকক্ষটা দেখে আসি, তারপর লাইব্রেরিটা একবার ভালো করে দেখব। হ্যাঁ, ভালো কথা। মৃতদেহ সর্বপ্রথম কার নজরে পড়ে? সে এক বিচিত্র ব্যাপার মিস্টার রায়। এবাড়ির এক বিশেষ পরিচিত যুবক, সুবিমল চৌধুরী। তিনি খুব ভোরে মিস্টার সরকারের সঙ্গে দেখা করতে আসেন। শয়নঘরে মিস্টার সরকারকে না পেয়ে লাইব্রেরিতে গিয়ে ঢোকেন। মিস্টার সরকারের নাকি খুব ভোরে উঠে লাইব্রেরি ঘরে ঘণ্টাখানেক পড়াশোনা করা অভ্যাস ছিল, তাই তিনি লাইব্রেরিতে যান এবং তিনিই সর্বপ্রথম মিস্টার সরকারকে মৃত অবস্থায় দেখতে পান। তখন চিৎকার করে সকলকে ডাকাডাকি করেন এবং পুলিশে সংবাদ দিতে বলেন। ছোট ভাই বিনয়েন্দ্র বাড়িতে ছিলেন না। গতকাল সন্ধ্যায় তিনি বরাহনগরে এক বন্ধুর বিবাহে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। তিনি এই কিছুক্ষণ হলো এসেছেন। মোটামুটি এইটুকুই এখন পর্যন্ত আমি জানি। বলতে বলতে সুব্রত মিস্টার সরকারের লাইব্রেরি সংলগ্ন শয়নকক্ষে গিয়ে প্রবেশ করল। শয়নকক্ষটি বেশ প্রশস্ত। নরম পুরু গালিচায় ঘরের মেঝেটি আগাগোড়া মোড়া। ঘরের এক কোণে একটি দামি মেহগনি কাঠের পালঙ্ক। পালঙ্কের উপর ধবধবে পরিষ্কার শয্যা বিছানো, নিভাজ নিখুঁত শয্যা। শয্যাটি যে গত রাত্রে ব্যবহৃত হয়নি সেটা দেখলে বুঝতে দেরি হয় না। খাটে শিয়রের ধারে একটি শ্বেতপাথরের টিপয়ের ওপরে ফোন, তার একপাশে একটি সুদৃশ্য ভাঙা দামি সোনার রিস্টওয়াচ। 2টো বেজে বন্ধ হয়ে আছে।
এক পাশে একটি কাঁচের গ্লাস ভর্তি জল, জলটিও ব্যবহৃত হয়নি বোঝা যায়। ঘরের অন্য কোণে একটি আলনায় কয়েকটি জামা কাপড় ও স্যুট, তারই পাশে একটি লোহার শেপ ও তার পাশে একটি আয়নাওয়ালা কাঁচের আলমারি। ঘরের মধ্যে আর কোনো আসবাবপত্র নেই। দেওয়ালে গোটা 2 ফটো ও একটি ফটো একজন স্ত্রীলোকের, অন্যটি একটি বছর 10-এর ছেলের, একটা কাঠের ঘোড়ার ওপর চেপে বসে আছে। শয়নঘরটি দেখে সুব্রত এসে লাইব্রেরিতে ঢুকল। মৃতদেহের সামনে টেবিলের উপরে রক্ষিত খোলা বইটার দিকে তাকালো। বইটা কৃত্তিবাসের রামায়ণ। হঠাৎ একটা শ্লোকের দিকে সুব্রতর নজর পড়ল। মৃত্যু পথযাত্রী লঙ্কার অধীশ্বর রাবণের ক্ষেত, একটি কবিতার চরণের নিচে ডিপ ভায়োলেট কালিতে আন্ডারলাইন করা, এবং আন্ডারলাইনের পাশেই একই কালিতে 2টি ক্রস চিহ্ন দেওয়া। লাইনটি হচ্ছে, হেলায় রাখিলে ফেলে কার্য নাহি হয়। চকিতে কি একটা কথা সুব্রতর মনে পড়তেই সুব্রত চট করে পকেট থেকে আজ সকালে প্রাপ্ত চিঠিখানা টেনে বের করে চিঠিটা খুলে ফেললে। হ্যাঁ, অবিকল তার সন্দেহই ঠিক, একই কালি। চিঠির কালি ব্যবহার করা হয়েছে বইয়ের পাতাতেও। 2টো কালি হুবহু একই রঙের। সুব্রত অতঃপর ব্যাপারটা তালুকদারের দৃষ্টি আকর্ষণ করে। তালুকদার সেই চিঠি রামায়ণের পাতায় আন্ডারলাইন করা কালির সঙ্গে মিলিয়ে দেখে বললেন, হ্যাঁ, একই কালি বলে মনে হচ্ছে। কিন্তু আমি কি ভাবছি জানো তালুকদার? কি? এই জনৈক বন্ধুটি কে? দেখা যাক না এদের জিজ্ঞাসাবাদ করে। জনৈক বন্ধুটির সম্পর্কে এরা কেউ কিছু বলতে পারেন কিনা। এদের জিজ্ঞাসাবাদ করে কিছু জানা যাবে কিনা বলতে পারি না তালুকদার। তবে আমার মনে হচ্ছে চিঠি যিনি লিখেছেন তিনি সরকার পরিবারের বিশেষ কোনো পরিচিত জনই হবেন। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে সুব্রত। কি? চিঠি যিনি লিখেছেন তিনি এই হত্যা ব্যাপারের সঙ্গে জড়িত না হলেও এই হত্যা ব্যাপার সম্পর্কে তিনি অনেক কিছুই জানেন। অসম্ভব নয় কিছু। নচেত তোমার চিঠি প্রাপ্তি ও ওই চৌধুরী নাকে তার এখানে আজ সকালে আবির্ভাবের ব্যাপারটা, একটা অদৃশ্য যোগাযোগ হয়তো আছে। জবানবন্দি কি শুরু করবো? তালুকদার প্রশ্ন করলেন। তার আগে একবার ওপরের তলাটা ভালো করে ঘুরে দেখে নিলে হতো না? বেশ তো, চলুন। আমি অবশ্য ইতিপূর্বে একবার দেখেছি। উপরের তলায় সর্বসমেত 7টি ঘর। সুব্রত তালুকদারের সঙ্গে সঙ্গে লাইব্রেরি থেকে বের হয়ে বারান্দায় এলো। প্রথমেই যে ঘরখানা পড়ে সেটা মিস্টার সরকারের ছোট ছেলে সৌরীন্দ্রের শয়নকক্ষ। সৌরীন্দ্রের ঘর থেকে মিস্টার সরকারের ঘরে আসতে হলে বারান্দায় এসে তবে অন্য ঘরে যাওয়া যায়। 2 ঘরের মধ্যবর্তী কোনো যাতায়াতের পথ নেই। সৌরীন্দ্রের ঘরের পরেই মিস্টার সরকারের ভাগ্নে অশোকের ঘর। সৌরীন্দ্রের ঘর থেকে যেমন লাইব্রেরিতে যাতায়াতের কোনো পথ নেই, তেমন অশোকের ও সৌরীন্দ্রের পরস্পরের ঘর থেকেও পরস্পরের ঘরে যাতায়াতের কোনো পথ নেই। অশোকের ঘরের পাশেই বিনয়েন্দ্রের ঘর, মিস্টার সরকারের বইমাত্রেয় ছোট ভাই। অশোক ও বিনয়েন্দ্রের ঘরের পরেই মিস্টার সরকারের খাস বৃত্ত রামচরণের ঘর। রামচরণের ঘরের পার্শ্ববর্তী ঘরটা খাওয়ার ঘর বা ডাইনিং হল। গজেন্দ্র শয়নকক্ষ, লাইব্রেরি, সৌরীন্দ্র ও অশোকের ঘরের পিছন দিকে এক একটি করে ছোট ব্যালকনি আছে। ওই দিকটাই বাড়ির পশ্চাৎ দিক। বাড়ির পশ্চাৎভাগে একটা সরু গলি। গলির ওপাশে একটা মস্ত বড় পোড়ো মাঠ। মাঠের ওদিকে খান কয়েক বস্তি ঘর চোখে পড়ে। গজেন্দ্রের শয়নকক্ষের পিছন দিকে একটা ঘোরানো লোহার সিঁড়ি বরাবর নিচে চলে গেছে। ওই সিঁড়ি দিয়ে মেথর যাতায়াত করে। গজেন্দ্রের ঘর থেকে ঘোরানো সিঁড়ির দরজাটা সর্বদাই ঘরের ভেতর থেকে বন্ধ থাকে, তখনও ছিল। অশোক মেডিকেল কলেজের ছাত্র। তার ঘর ভর্তি সেলফে সব মোটা মোটা ডাক্তারি বই। ঘরের এক কোণে পার্টিশন দিয়ে সে ছোটখাটো একটি লাইব্রেরি মতো করেছে। এককালে সে কেমিস্ট্রির ছাত্র ছিল। ডাক্তারি পড়তে পড়তে এখনো সে কেমিস্ট্রির চর্চা করে। ইচ্ছে ডাক্তারি পাস করবার পর এমএসসিটাও দেবে কেমিস্ট্রিতে। অত্যন্ত মেধাবী ছাত্র সে।
দিবারাত্র নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। ছোটখাটো শিশি, বোতল, ফ্লাস্ক, টেস্ট টিউব, বুনসেন বার্নার, মাইক্রোস্কোপ ইত্যাদিতে তার ছোট ল্যাবরেটরিটি ভর্তি। শিয়রের পাশে ছোট একটি টিপয়। টিপয়ের ওপরে একটা সোনার রিস্ট ওয়াচ। 2টো বেজে বন্ধ হয়ে আছে। সুব্রত একান্ত কৌতূহল বসে অশোকের ল্যাবরেটরিটি দেখতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল ল্যাবরেটরির টেবিলের এক পাশে একটি 5cc রেকর্ড সিরিঞ্জ এবং সিরিঞ্জটার সঙ্গে লাগানো একটা মোটা নিডল। সিরিঞ্জটা তুলে পরীক্ষা করতেই দেখা গেল সিরিঞ্জটার মধ্যে খানিকটা রক্ত জমাট বেঁধে আছে। সুচ পরানো সিরিঞ্জটা সিরিঞ্জের বাক্সর ওপর রাখা। সুব্রত আস্তে আস্তে সিরিঞ্জ থেকে নিডলটা খুলে নিডল ও সিরিঞ্জটা একটা কাগজে মুড়ে নিজের পকেটে রেখে দিল। একটা কথা চকিতে তার মনে হয়, ওই সিরিঞ্জ ও নিডলের সাহায্যই নেওয়া হয়নি তো? সিরিঞ্জের মধ্যস্থিত জমাট বাঁধা রক্তটুকু অ্যানালিসিস করলেই হয়তো ব্যাপারটার ওপরে আলোক সম্পাত হবে। সুব্রত মনে মনে ভাবে, 2টি সূত্র পাওয়া গেল। 1, চিঠির ডিপ ভায়োলেট কালি। 2, সিরিঞ্জ। ওই সময় ভৃত্য এসে সংবাদ দিল মিস্টার সরকারের জ্যেষ্ঠ পুত্র গণেন্দ্র সরকার এসেছেন। সুব্রত কিন্তু কোনো জবাব দিল না। তার মনের মধ্যে তখন অন্য এক চিন্তা ঘুরপাক খাচ্ছে। সুব্রত লক্ষ্য করেছিল ঘরের পিছনের ব্যালকনিগুলি এত কাছে যে একটা ব্যালকনি থেকে অন্য ব্যালকনিতে অনায়াসেই লাফিয়ে যাওয়া যায়। তবে কি হত্যাকারী এই ব্যালকনি পথেই লাইব্রেরিতে কোনো এক সময় প্রবেশ করেছিল? প্রথমেই ডাক পড়ল অশোকের। লাইব্রেরি ঘরে বসেই জবানবন্দি নেওয়া শুরু হয়। অশোক ঘরে এসে প্রবেশ করল। বেশ বলিষ্ঠ, উঁচু, লম্বা চেহারা, পরিধানে ঢোলা পায়জামা ও গরম ফানেলের ঢোলা হাতা পাঞ্জাবি। মাথার চুলগুলি বিশ্বস্ত, এলোমেলো। চোখের চাউনি যেন ভীত চঞ্চল। রাত্রি জাগরণের সুস্পষ্ট আভাস চোখের কোলে। বসুন। আপনার নাম অশোক? আজ্ঞে, অশোক সেন। ওই সময় সুব্রত হঠাৎ প্রশ্ন করে, আপনার টেবিলের ওপরে রাখা ঘড়িটা লক্ষ্য করেছেন কি? 2টো বেজে বন্ধ হয়ে আছে। না তো। লক্ষ্য করেননি? না। মিস্টার সরকারের ভাগ্নে হন তো আপনি? হ্যাঁ। আপনাকে দেখে যেন মনে হচ্ছে রাত্রে আপনার তেমন ভালো ঘুম হয়নি। কাল রাত্রি জেগে খুব পড়াশোনা করেছিলেন বুঝি? আগে হ্যাঁ, সামনেই 5th ইয়ারের পরীক্ষা। কাল কত রাত্রি পর্যন্ত জেগেছিলেন? তা প্রায় রাত্রি 1টা হবে। আপনি তো মিস্টার সৌরিন সরকারের ঠিক পাশের ঘরেই থাকেন। কোনো প্রকার অস্বাভাবিক শব্দ বা গোলমাল কিছু সৌরিনবাবুর ঘরে বা আপনার মামার ঘরে শুনেছিলেন কি? না। আচ্ছা, মামাবাবুর সঙ্গে আপনার কিরকম সম্পর্ক ছিল? তিনি আমাকে খুবই ভালোবাসতেন। নিজের ছেলে সৌরিন্দ্রের থেকে কোনো অংশেই তিনি আমাকে কম ভালোবাসতেন না। তাছাড়া আজ প্রায় 16 বছর মামার কাছেই তো আছি। কাল কোথাও বের হয়েছিলেন আপনি? সন্ধ্যা 7টার সময় আমি হাসপাতাল থেকে ফিরে এসে ঘরে ঢুকি। তারপর সারা রাত ঘরেই ছিলাম। খেতে বের হননি? না, কয়েকদিন থেকেই আমার খাবার চাকরেরা ঘরেই রেখে যায়। এ বাড়িতে সকলেই 9টার মধ্যে খাওয়া শেষ করে। রাত্রি জেগে পড়তে হয় বলে আজ মাসখানেক থেকে আমি ঘরে বসেই খাই। কাল রাত্রে 1টার সময় খেয়ে শুতে যাবার আগে গোপালকে ডেকে এঁটো থালা বাসন নিয়ে যেতে বলি। গোপাল এসে নিয়ে যায়। তাহলে সারা রাত্রি আপনি ঘরেই ছিলেন? হ্যাঁ। আপনার মামার তার ছেলে মেয়ের প্রতি ও তার ছোট ভাইয়ের প্রতি ব্যবহার কিরকম ছিল বলতে পারেন? গণেন্দা তো এ বাড়িতে থাকেন না। মামার মতের সঙ্গে তার মত মেলে না, তাই তিনি আলাদাভাবে ব্যবসা করেছেন এবং আজ প্রায় 3 বছর আলাদা বাসা ভাড়া করে বালিগঞ্জেই থাকেন। আর ছোট ছেলে সৌরিন্দা এখানেই থাকেন, মামার ব্যবসা দেখাশোনা করে। গণেনবাবু আসা যাওয়া করেন না? আসেন কখনো সখনো, তাও 1-8 ঘন্টার জন্য। মিস্টার সরকার কাকে বেশি ভালোবাসতেন? আমার মনে হয় মামা তার ছোট ছেলে সৌরিন্দাকে যেন
বড় ছেলে গণেন্দ্র থেকে একটু বেশি ভালোবাসেন, আর ছোট মামা বিনয়েন্দ্রকেও মামা খুবই ভালোবাসতেন। আপনার মামার কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? মামার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই আপনাকে আমি বলতে পারবো না। তাছাড়া মামা চিরদিনই একটু গম্ভীর প্রকৃতির ছিলেন, কারোর সঙ্গে বেশি বড় একটা কথা বলতেন না। কাল আপনার মামার সঙ্গে আপনার দেখা হয়েছিল? না। অশোকের গলার স্বরটা যেন একটু কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই সেটা সে সামলে নিল এবং বললে, মামা রাত্রে যেমন একটু দেরি করে শুতেন তেমনি আবার ভোরে উঠতেন। রাত্রে এবং সকালে ঘন্টাখানেক লাইব্রেরি ঘরে কাটাতেন। তারপর প্রায় বেলা 7টার সময় দোকানে বের হতেন। ইদানিং তিনি ব্লাড প্রেসারে ভুগছিলেন বলে রাত্রে এক বাটি দুধ ও ফল ছাড়া বিশেষ কিছুই খেতেন না। সেও নিজের ঘরে বসেই খেতেন। সন্ধ্যার সময় বাড়ি ফিরে স্নান করে লাইব্রেরিতে ঢুকতেন। অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করতেন। এইসব কারণে বাড়ির কারো সঙ্গেই বড় একটা তার দেখাশোনা হতো না। কবে শেষ আপনার মামার সঙ্গে দেখা হয়েছিল? পরশু রাত্রে। আমি তখন সবে কলেজ থেকে ফিরেছি। রাত্রি প্রায় 8:30 হবে। তিনি আমাকে তার লাইব্রেরিতে ডেকে পাঠান। কেন? আমার পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে। তারপর আর মামার সঙ্গে আপনার দেখা হয়নি? না। এবারও অশোকের গলার স্বরে যেন একটু দ্বিধা। আপনার মামার কোনো উইল আছে কিনা সে সম্পর্কে আপনি কিছু জানেন? হ্যাঁ, কিছুদিন আগে একবার তার হঠাৎ রক্তচাপ বৃদ্ধি হওয়ায় মাইল্ড একটা হার্ট অ্যাটাক হয়েছিল। মামার হার্ট অ্যাটাক হওয়ায় আমি অত্যন্ত ঘাবড়ে গিয়েছিলাম। আমার চোখেও জল এসে গিয়েছিল। সেই সময় তিনি বলেছিলেন, কাঁদিস কেন অশোক, মামা কি কারো চিরদিন বেঁচে থাকে রে? সম্পত্তি ও টাকার 1/3 তোর নামে উইলে লিখে দিয়েছি। 2 পুরুষে তোর কোনো অভাবই হবে না, যদি বুঝে চলতে পারিস। তাছাড়া আমার টাকা থেকে নগদ 50,000 টাকা তুই পাবি। আর সবাইকে কি দিয়েছেন সে সম্পর্কে সেদিন কিছু বলেছিলেন? না। আচ্ছা, আজ সকালে প্রথম কি করে ব্যাপারটা আপনি জানতে পারলেন? সুবিমলদার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। এই সুবিমল বাবুটিকে? সুবিমলদা মামার দূর সম্পর্কীয় পিস্তুত ভাই। রাজলক্ষ্মী মিলে চাকরি করেন, অ্যাভিনিউ হোটেলে থাকেন। সুবিমল বাবু কি আপনাদের এখানে প্রায়ই আসা যাওয়া করেন নাকি? হ্যাঁ, মামাবাবু সুবিমলদাকে খুব পছন্দ করতেন। তবে কি থামলেন কেন বলুন? মামাবাবু ওকে মধ্যে মধ্যে শুনেছি বকাবকি করতেন। কেন? শুনেছি বড্ড বেহিসেবি ও খরচি বলে। আপনার মামাবাবু বোধহয় তাকে সাহায্য করতেন? হ্যাঁ, প্রায়ই মামাবাবুর কাছে সুবিমলদা টাকা চাইতে আসতেন। সুবিমল বাবুকে আপনার কিরকম লোক বলে মনে হয়? ভালো বলেই তো মনে হয়। আচ্ছা, এখন আপনি যেতে পারেন। সৌরিন বাবুকে পাঠিয়ে দিন। একটু পরে সৌরীন্দ্র এসে ঘরের মধ্যে প্রবেশ করল। সুব্রত আগন্তুকের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সৌরীন্দ্রের বয়স 26-27 মধ্যে হবে। গায়ের রং একটু চাপা। পিতা মিস্টার সরকারের মতোই বেটে খাটো গোলগাল চেহারা। পরিধানের দামি ধুতি, গায়ে দামি শাল, চোখে সোনার ফ্রেমের চশমা। দেখলেই মনে হয় একটু বাবু গোছের। চোখের কোল দুটো ফোলা ফোলা, বোধহয় কাঁদছিলেন। বসুন, সুব্রত বললে। আপনার নাম সৌরীন্দ্র সরকার? হ্যাঁ। কয়েকটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই সৌরীন্দ্র বাবু। আশা করি যথাযথ জবাব পাবো। হ্যাঁ, ভালো কথা। আপনার কোনো ঘড়ি নেই? আছে, রিস্ট ওয়াচ। ঠিক আছে, মানে এই ঘড়িটা চলছে? না, ঘড়িটা রাত 2টোর পরে বন্ধ হয়ে গিয়েছিল। সকালবেলা চালিয়ে দিয়েছি আবার। এখন 10:15। সৌরীন্দ্রবাবু তারপর অশ্রুঝরা কণ্ঠে হঠাৎ বললেন, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। আমার কেন যেন মনে হচ্ছে একটা মস্ত বড় ষড়যন্ত্র করে আমার নিরীহ বাবাকে হত্যা করা হয়েছে। খুনিকে আপনি ধরে দিন,
যত টাকা লাগে আমরা দেব। চিরদিন আমরা সকলে আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। অধীর হবেন না সৌরিনবাবু, আমাদের যথাসাধ্য আমরা করব এবং আশা করি খুনিকে ধরতেও পারবো। এখন আপনাকে যা জিজ্ঞাসা করি তার জবাব দিন। বলুন। কাল সন্ধ্যার পর থেকে আজকে সকাল পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কাল সকালে আমি ব্যাংকে চলে যাই। ব্যাংক থেকে ফিরতে প্রায় রাত্রি 8টা হয়। রাত্রি 9টার সময় খাওয়া দাওয়া সেরে যখন শুতে যাচ্ছি, বাবা আমাকে ডেকে পাঠান। বাবা তখন লাইব্রেরিতে বসে বই পড়ছিলেন। কতক্ষণ সেখানে ছিলেন? তা প্রায় ঘন্টাখানেক হবে। অর্থাৎ রাত্রি 10টার সময় আপনি লাইব্রেরি ঘর থেকে বের হয়ে আসেন? হ্যাঁ। আপনার বাবার সঙ্গে দেখা করতে যান, তাকে কোনো রকম চিন্তিত বা তার ব্যবহারে অস্বাভাবিক কোনো কিছু চাঞ্চল্য লক্ষ্য করেছিলেন? সৌরীন্দ্র এ কথায় যেন বেশ চিন্তিত হয়ে উঠল। তারপর ধীরে মৃদু স্বরে বললে, না। আচ্ছা, ইদানিং আপনার বাবার ব্যবহারে কোনো প্রকার কিছু চাঞ্চল্য বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? না। আপনার বাবার আপনার প্রতি ব্যবহার কেমন ছিল? বাবা আমাকে যথেষ্টই ভালোবাসতেন। আপনার দাদার সঙ্গে আপনার বাবার ব্যবহার কেমন ছিল? দাদার সঙ্গে ইদানিং আজ 3 বছর আমাদের বিশেষ কোনো সম্পর্কই নেই। তবে বাবা চিরদিন একটু গম্ভীর প্রকৃতির লোক। বিশেষ কিছু বোঝা যেত না। কারো উপরে অসন্তুষ্ট হলেও মুখে তিনি সেটা কোনোদিনই প্রকাশ করতেন না। আপনার বাবার কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? না। বাবা অত্যন্ত নির্বিরোধী ও শান্তিপ্রিয় লোক ছিলেন। কারো সঙ্গে গোলমাল তার হতো না। শুনেছি ইদানিং আপনি আপনার বাবার সঙ্গে আপনাদের ব্যবসা ও ব্যাংকের কাজকর্ম দেখাশোনা করতেন? হ্যাঁ। আপনাদের ব্যবসার অবস্থা কেমন? মূলধন কত? ব্যবসার অবস্থা ভালোই, কোনো গোলমাল নেই। মূলধন যে কত তার ঠিক আপনাকে বলতে পারবো না। অ্যাটর্নি রামলাল মিত্র মহাশয় আপনাকে সঠিক খবর দিতে পারেন। তবে আন্দাজ 19-20 লক্ষ টাকা হবে। আপনার বাবার উইল সম্পর্কে আপনি কিছু জানেন? না। আচ্ছা, আপনার পিস্তুত ভাই অশোক বাবুকে আপনার কিরকম মনে হয়? ভালোই। অত্যন্ত সচ্চরিত্র ও মেধাবী ছাত্র। চিরকাল আমাদের বাড়িতেই মানুষ। বাবাও তাকে অত্যন্ত ভালোবাসতেন। আর আপনার কাকা বিনয় বাবু? কাকাকে বাবা খুবই ভালোবাসতেন এবং মনে হয় কাকাও বাবাকে শ্রদ্ধা ভক্তি করতেন। আপনার কাকা যে পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছেন, তার জন্য আপনার বাবা অসন্তুষ্ট হননি? না। শুনেছি প্রথম 2-1 মাস বাবা কাকাকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু কাকা চিরকালই একটু একগুঁয়ে ও জেদি। কারো কথাই তিনি শুনতেন না। শেষে আর বাবা কিছু বলতেন না। আপনার কাকার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাকে কিছু বলতে পারেন? না। কাল রাত্রে আপনার বাবার সঙ্গে আপনার কি কথা হয়? ক্ষমা করবেন, সেটা আমাদের ফ্যামিলি সংক্রান্ত একেবারে আমাদের নিজস্ব কথা। সে সম্পর্কে আপনাকে আমি কিছুই বলতে পারবো না। তবে এটা জানবেন তার সঙ্গে এর মৃত্যুর কোনো সম্পর্কই নেই। সুব্রত কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর মৃদু স্বরে বললে, রাত্রি 10টার পর আপনি আপনার বাবার সঙ্গে কথা বলে সোজা নিজের ঘরেই চলে যান? আপনি তো আপনার বাবার ঘরের পাশের ঘরেই থাকেন। রাত্রে কোনো প্রকার শব্দ বা গোলমাল শুনেছিলেন কি? ভাগ্যের না। সারাদিনের পরিশ্রমে অত্যন্ত ঘুম পেয়েছিল। ঘরে এসে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ি। রাত্রে তাহলে কোনো রকম কিছু অস্বাভাবিক গোলমাল বা শব্দ শোনেননি? না। তাছাড়া ঘুম আমার একটু চিরকালই গভীর। আজ সকালে কখন জানতে পারেন যে আপনার বাবা মারা গেছেন? বিমলের চিৎকারে চাকর রামচরণ গিয়ে আমার ঘুম ভাঙায়। সুবিমলকে আপনার কিরকম মনে হয়? সৌরীন্দ্র সুব্রতর প্রশ্নে কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখের রেখায় রেখায় যেন একটা সুস্পষ্ট ক্রোধ ও বিরক্তির চিহ্ন ফুটে উঠেই আবার পরক্ষণেই মিলিয়ে যায়। সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সৌরীন্দ্রের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, শুনলাম সুবিমল বাবু নাকি প্রায়ই আপনার বাবার কাছ থেকে টাকা নিতেন? হ্যাঁ, একটা
ফার্স্ট ক্লাস পে হিসেবে 300 টাকা মাইনে পায়, তাতেও তার একলার কুলায় না, শুনি সে জুয়াও খেলে। অকস্মাৎ এমন সময় সুব্রত তার পকেট থেকে আজ সকালের প্রাপ্ত চিঠিখানা বের করে সৌরিন্দ্রের চোখের সামনে ধরে বললেন, বলতে পারেন এই চিঠিখানা কার লেখা? হাতের লেখাটা চেনেন? সৌরিন্দ্র চিঠিখানার উপরে একটিবার মাত্র দৃষ্টি বুলিয়েই যেন অত্যন্ত চঞ্চল ও বিস্মিত হল। হ্যাঁ, এ তো সুবিমলেরই হাতের লেখা। হ্যাঁ, নিশ্চয়ই এই সুবিমলেরই লেখা চিঠি। সুবিমলই এই চিঠি লিখেছে। কিছুদিন আগে একবার টাকার ব্যাপারে সুবিমলের সঙ্গে বাবার ঝগড়াও হয়েছিল। বাবা সুবিমলকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারপর সে আবার একদিন রাত্রে এসে বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে মিটমাট করে নেয়। হঠাৎ এমন সময় কার কণ্ঠস্বরে ঘরের সকলেই চমকে পেছন দিকে ফিরে তাকালো। কার কথা হচ্ছে শুনি? আমার বোধ হয়। সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে আগন্তুকের দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করলে, কে আপনি? আমি সুবিমল চৌধুরী। আপনি? সুব্রত রায়। যাক, ভালোই হলো, আপনি এসে গেছেন দেখছি। নমস্কার। শুনতে পাই কি আমার সম্পর্কে কি কথা হচ্ছিল? শুনতে পেলে আমি নিজেই সবকিছু খোলসা করে দিতে পারতাম, কেননা আমার নিজস্ব ব্যাপার অন্যের চাইতে আমি নিজেই বেশি ভালো করে জানি আশা করি। সুব্রত এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে ভালো করে সুবিমলের দিকে তাকিয়েছিল। সুবিমল চৌধুরী, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি হবে, রোগা ঢ্যাঙা পাতলা চেহারা, চোখ দুটি টানা টানা, দৃষ্টি যেন দুখানা ধারালো ছুরির ফলার মতোই বুদ্ধি প্রাচুর্যে ঝকঝকে। টানা উদ্ধত ভ্রু, নাকটা একটু বোঁচা, সামনের দুটি দাঁত একটু উঁচু, বাগালের ওপরে একটা 2 ইঞ্চি পরিমাণ ক্ষত চিহ্ন, মাথার চুল ব্যাক ব্রাশ করা, বেশভূষা অত্যন্ত পরিপাটি, দামি মপ কলারের গরম স্যুট পরিধানে, পায়ে দামি পালিশ করা চকচকে পয়েন্টেড টো শু, মুখে বর্মা চুরুট। সুবিমল একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললে, আমি জানতাম আমাকে আপনার প্রয়োজন হবে, তাই নিজেই চলে এলাম আপনাকে কষ্ট না দিয়ে। সত্যি আমি খুব খুশি হয়েছি মিস্টার রায় যে আপনি নিজেই কেসটা হাতে নিয়েছেন, কেননা আমার ধারণা এ মৃত্যু স্বাভাবিক নয়। মিস্টার সরকারকে খুন করা হয়েছে। মিস্টার সরকার যে খুনি হয়েছেন স্বাভাবিক মৃত্যু তার হয়নি বা হতে পারে না, এই ধারণা হলো কেন আপনার মিস্টার চৌধুরী? সেই কথা বলতেই তো আমি এসেছি সুব্রত বাবু। আমার কথা সব শুনলেই হয়তো বুঝতে পারবেন কেন আমার এ ধারণা হলো। বলুন। সৌরিন্দ্রের সামনে আমি কোনো কথা বলতে রাজি নই। ওকে এ ঘর থেকে আগে যেতে বলুন মিস্টার রায়। কিন্তু আমারও যা বলবার তা বলা এখনো শেষ হয়নি। তাছাড়া যা তুমি বলতে চাও আমার সামনে অনায়াসেই বলতে পারো। সৌরীন্দ্রবাবু বাধা দিলেন। বলতে যে আমি পারবো না তা নয় সৌরিন, কিন্তু তবু আমার ইচ্ছা নয় যে তুমি এখন এ ঘরে থাকো। আমার মনে হয় এ সময় তোমার এ ঘরে না থাকাই ভালো। সুবিমল বাবু জবাব দিলেন। সুব্রত এতক্ষণে কথা বললে, সৌরিনবাবু, আপনি না হয় পাশের ঘরে যান, প্রয়োজন হলে তখন আপনাকে আবার ডেকে পাঠাবো। বেশ, যাচ্ছি। একটু রাগতভাবেই কথাটা উচ্চারণ করে সৌরীন্দ্রবাবু সেই ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। সুব্রত সুবিমল বাবুর দিকে তাকিয়ে বললে, এবারে বলুন মিস্টার চৌধুরী, আপনি কি বলতে চান? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।